আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। কিছু প্রশ্নোত্তর রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। এগুলো খুব আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু সময় নিয়ে দেখতে পারো। আমি আলোচনা করছি, দেখো। যেমন 1 নম্বরের প্রশ্ন হচ্ছে বৌদ্ধ গ্রন্থ আর অঙ্গুত্তর নিকায়, আর জৈন গ্রন্থ হচ্ছে ভগবতী সূত্র। এইতে কী হচ্ছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের রাজনৈতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে দুটো গ্রন্থ রয়েছে, একটা অঙ্গুত্তর নিকায় আর হচ্ছে ভগবতী সূত্র। তাহলে বৌদ্ধ গ্রন্থ হচ্ছে অঙ্গুত্তর নিকায় আর জৈন গ্রন্থ হচ্ছে ভগবতী সূত্র। তাহলে এই দুটো থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের তো রাজনৈতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাদান। এবারে দেখো, যেমন অঙ্গ, মগধ, পাঞ্চাল, অবন্তী যেগুলো আছে, এগুলো আমরা ষোড়শ মহাজনপদ দিয়ে করেছি। দেখো এখানে অঙ্গের রাজধানী কথা ছিল চম্পা বা মালিনী, মগধের রাজধানী কথা ছিল রাজগির বা গিরিব্রজ, পাঞ্চালের রাজধানী উত্তর পাঞ্চাল দুটো ভাগ ছিল, উত্তর হচ্ছে ঐচ্ছত্র, দক্ষিণ হচ্ছে কাম্পিল। অবন্তীরও ঠিক দুটো ভাগ, তার রাজধানী হচ্ছে একটা উত্তর উজ্জয়িনী, একটা দক্ষিণ হচ্ছে মাহিষ্মতি। বুঝতে পেরেছ? তাহলে এর পাঞ্চাল এবং অবন্তীর দুটো করে রাজধানী। এবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দুটো প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল, দুটি, একটাকে বলে বীরজি আর একটাকে বলা হয় মল্ল। কাশীর রাজধানী ছিল বারাণসী। বারাণসী মূলত বরুণা ও অসি নদী দ্বারা বেষ্টিত ছিল। তাহলে বরুণা আর অসি নদী দ্বারা বেষ্টিত ছিল বারাণসী। কুশীনগর হিরণ্যবতী নদীর তীরে অবস্থিত। আর অসমক রাজ্যটা ছিল গোদাবরী নদীর তীরে। তাহলে এখানে দেখো, কুশীনগর হচ্ছে হিরণ্যবতী নদীর তীরে আর অসমক রাজ্য হচ্ছে গোদাবরী নদীর তীরে। কোশরাজ পরশেজিৎ বুদ্ধের সমসাময়িক ছিল। যদি প্রশ্ন পড়ে যে কোশরাজ পরশেজিৎ কার সমসাময়িক ছিল, গৌতম বুদ্ধের সমসাময়িক ছিল কোশরাজ। এরপরের প্রশ্ন আমরা দেখি, রয়েছে দাও 4টি প্রজাতান্ত্রিক রাজ্য। একটা হচ্ছে কপিলাবস্তুর শাক্য, একটা রামগ্রামের কল্লীয়, পিপ্পলীবনের মৌর্য আর কেশপুত্র কালাম। এই 4টা হচ্ছে প্রজাতান্ত্রিক রাজ্য। একটা হচ্ছে কপিলাবস্তুর শাক্য, রামগ্রামের কল্লীয়, পিপ্পলীবনের মৌর্য এবং কেশপুত্র কালাম। উদয়ন ছিলেন বৎসরাজ। তাহলে উদয়ন কে ছিলেন? বৎসরাজ। মহাকবি ভাস একটা রচনা করে স্বপ্ন বাসব দত্তা। তাহলে ভাস কী রচনা করেন? স্বপ্ন বাসব দত্তা। পাঞ্চালের মধ্য দিয়ে প্রবাহিত ছিল গঙ্গা ও ভাগীরথী। ঠিক আছে, তাহলে পাঞ্চালের মধ্যে দিয়ে প্রবাহিত ছিল গঙ্গা ভাগীরথী। যে ষোড়শ মহাজনপদ ছিল সেটার মধ্যে শেষ পর্যন্ত 4টা শক্তিশালী উঠেছিল। একটা হচ্ছে কোশল, একটা হচ্ছে বৎস, একটা অবন্তী, একটা মগধ। শক্তিশালী উঠেছিল ষোড়শ মহাজনপদের মধ্যে। এবার সরি জন্দার বা রাজকীয় দেহরক্ষী পদে জালালউদ্দিন খলজি নিয়োগ করেন। জালালউদ্দিন খলজিকে নিয়োগ করেন কায়কোবাদ। তাহলে সরি জান্দার বা রাজকীয় দেহরক্ষী পদে নিয়োগ করেছিল কায়কোবাদ। কাকে? জালালউদ্দিন খলজিকে। মালিক চার্য বিদ্রোহ আর সিদ্ধি-মল্লার বিদ্রোহ, এই দুটো হচ্ছে জালালউদ্দিন খলজির সময় উল্লেখযোগ্য বিদ্রোহ। খান-ই-খানান হচ্ছে সিদ্ধি-মল্লার শিষ্য। তাহলে খান-ই-খান কে ছিলেন? সিদ্ধি-মল্লার শিষ্য ছিলেন। এবারে দেখো লেখা আছে আমিরি আকুর পদ। এই পদটি কে করেছে? আলমাস পেয়েছিল। দাগ ও হুলিয়া প্রথা কার বিবরণ থেকে জানা যায়? ফেরিস্তার। তাহলে দাগ ও হুলিয়া প্রথাটা ফেরিস্তার বিবরণ থেকে জানা যায়। বাজার দর নিয়ন্ত্রণ নীতি কে চালু করে? আলাউদ্দিন খলজি। সাহানি মান্ডি বাজার তত্ত্বাবধায়ক। সাহানি মান্ডিটা হচ্ছে বাজার তত্ত্বাবধায়ক। এরপরে আমরা দেখিয়ে দিই দেওয়ানি মুস্তাকারত। এই মানটা হচ্ছে কর সংগ্রাহক। আর চড়াই এবং ঘড়ি এটা আলাউদ্দিন খলজির সময়। বাইরের দেশে গুপ্তচর, বাইরের দেশ, এর কথার অর্থ হচ্ছে গুপ্তচর। খামজ ছিল যুদ্ধের লুণ্ঠিত দ্রব্য। মোগল নেতা যারা আলাউদ্দিনের রাজ্য আক্রমণ করে, তাহলে মোগল নেতা যারা আলাউদ্দিনের সময় আক্রমণ করেছিল রাজ্য, তাদের হচ্ছে কাদার খাঁ, সালাদি, কুতলুক খাজা, তার্কি বেগ আর কুবাক। এখানে দেখো কাদার খাঁ, সালাদি, কুতলুক খাজা, তার্কি বেগ, কুবাক, এরা কিন্তু মোগল নেতা। এরা আলাউদ্দিন খলজির সময় আক্রমণ করে। এবার আলাউদ্দিন খলজির যারা সেনাপতি ছিল, যেমন আছে আলাপ খাঁ, জাফর খাঁ, নুসরত খাঁ, উলুক খাঁ, এগুলো রয়েছে। এবারে পরের প্রশ্ন দেখলাম, যেমন দেবগিরি যাদব বংশীয় রাজা রামচন্দ্র দেবকে পরাস্ত করে আলাউদ্দিন খলজি 1306 থেকে 7 খ্রিস্টাব্দ। তাহলে যদি বলে রামচন্দ্র দেব কথা করা হয়েছিল, দেবগিরি যাদব বংশীয় রাজা ছিল। ইবন বতুতা আলাউদ্দিন ছিলেন দিল্লি সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ। কে বলেছে? ইবন বতুতা বলেছিল আলাউদ্দিন ছিলেন দিল্লি সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ। এবারে এদের হায়দর আলী, ই ছিলেন ডিন্ডিগুলের ফৌজদার 1755 খ্রিস্টাব্দে। তাহলে ডিন্ডিগুলের ফৌজদার কে ছিল? হায়দর আলী। মাদ্রাস সন্ধিগত সালে 1769 খ্রিস্টাব্দে। ম্যাঙ্গালোর সন্ধিগত সালে 1784 খ্রিস্টাব্দে। তাহলে এই সন্ধিগুলো কিন্তু মনে রাখবে যে মাদ্রাস সন্ধি 1769, ম্যাঙ্গালোর সন্ধি 1784। সময়কালগুলো ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন। তাহলে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে কী হয়েছে? স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন।
বুরহান মুলক উপাধি কার? সাদাত খাঁ কী উপাধি ছিল? বুরহানুল। শব্দের জন্য প্রকৃত নাম মনসুর খাঁ। তাহলে শব্দজঙ্গের প্রকৃত নাম কী ছিল? মনসুর খাঁ। সুজাউদ্দৌলা 1773 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের সাথে বেনারসের সন্ধি। তাহলে এইখানে দেখো বেনারসের সন্ধিটা কার সাথে হচ্ছে? ওয়ারেন হেস্টিংসের সাথে। সুজাউদ্দৌলা 1773 খ্রিস্টাব্দে। ওয়াজিদ আলী শাহ অযোধ্যার শেষ নাম। তাহলে ওয়াজিদ আলী শাহ কে ছিলেন? অযোধ্যার শেষ। এবারে প্রশ্ন দেখো, সাকি নামে ফার্সি ভাষায় আসফ জাহ গ্রন্থ লেখেন। তাহলে সাকি নামে ফার্সি ভাষায় কে গ্রন্থ লেখেন? আসফ জাহ। হিদায়ত মুহিউদ্দিন উপাধি হচ্ছে মুজফ্ফরজঙ্গের। হিদায়ত মুহিউদ্দিন উপাধিটা কাজ ছিল? মুজফ্ফরজঙ্গের। মহেন্দ্র উপাধিটা কার? বাদাম সিংয়ের। বর্মরাজ উপাধিটা? বাদাম সিংয়ের। সুরজমল জাটদের প্লেটো। সুরজমলকে বলা হয় জাটদের প্লেটো। এই যে গোপাল ভবন নির্মাণ করেছিল সুরজমল। বীর সিং বুন্দেলার পর সিংহাসনে বসেন ঝুঝর সিং। তাহলে বীর সিং বুন্দেলার পর সিংহাসনে কে হয়েছিলেন? ঝুঝর সিং। বিপ্লবের সন্তান বলা আছে নেপোলিয়ন বোনাপার্টকে। তাহলে বিপ্লবের সন্তান কাকে বলেছেন? নেপোলিয়ন বোনাপার্টকে। কোর্সিকা দ্বীপের জন্ম, এলবা দ্বীপের নির্বাসন, সেন্ট হেলেনার মৃত্যু। তাহলে নেপোলিয়ন সম্পর্কে এটা বলা হয়েছে। তাহলে কোর্সিকা দ্বীপে কার জন্য? নেপোলিয়নের। এলবা দ্বীপে কী হয়েছে? নির্বাসন, সেন্ট হেলেনার মৃত্যু। তাহলে এটা হচ্ছে নেপোলিয়ন সম্পর্কে, মানে এটা হলো নেপোলিয়ন সম্পর্কে। নেপোলিয়ন কোর্সিকা দ্বীপের জন্ম, এলবা দ্বীপের নির্বাসন, সেন্ট হেলেনার মৃত্যু। ঠিক আছে, প্রত্যেকটাতে এটা দ্বীপগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, বাস। এবার দেখো, তুলোবন্দরের সাফল্য যখন লাভ করে তখন তার পদ হয় ব্রিগেডিয়ার জেনারেল। তাহলে নেপোলিয়ন কী পদ হয়? ব্রিগেডিয়ার জেনারেল। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, 1799 খ্রিস্টাব্দে কনসুলার শাসন প্রবর্তন হয়। তাহলে 1799 সাল থেকে কনসুলার শাসন প্রবর্তন। দুকো তালেরা এরা ছিল ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থার সদস্য। দুকো আর তালেরা ছিল ফ্রান্সের ডাইরেক্টরি শাসন ব্যবস্থার সদস্য। 1797 খ্রিস্টাব্দে ক্যাম্প অফ ফর্মিও সন্ধি, আর 1798 খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধ। তাহলে 1797 কি ক্যাম্প অফ ফর্মিও সন্ধি, আর 1798 খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধ। এই যে 2227টি মতান্তরে 2281টি কোড নেপোলিয়নের মোট ধারা ছিল। 1801 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও ফ্রান্স দুজনের মধ্যে হয় লুনভিলের সন্ধি। 1802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে এমিয়ান্সের সন্ধি। এবং 1805 খ্রিস্টাব্দে প্রেসবার্গের চুক্তি অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে। আর 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগার যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। এবং 1807 খ্রিস্টাব্দে টিলিজের সন্ধি রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। তাহলে এই সময়কালগুলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ, এই সন্ধিগুলো, চুক্তিগুলো। এগুলা দেখবে যে 1797 খ্রিস্টাব্দে ক্যাম্প অফ ফর্মিও সন্ধি হয়, 1798 খ্রিস্টাব্দে পিরামিডের যুদ্ধ হয়, 2287টি মতান্তর, 2281টি কোড নেপোলিয়নের মোট ধারা ছিল। 801 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও ফ্রান্স লুমিয়ার সন্ধি করে। 802 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্স এমিয়েন্সের সন্ধি। 805 খ্রিস্টাব্দে প্রেসবার্গের চুক্তি অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে। 805 খ্রিস্টাব্দে ট্রাফালগার যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। 807 খ্রিস্টাব্দে টিলিজের সন্ধি রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। এভাবে মোটামুটি আমি প্রাচীন, মধ্য এবং আধুনিক এবং তার সাথে এই ইউরোপ থেকেও কিছু প্রশ্ন করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোমরা ভিডিওটি দেখিয়ে ভালোভাবে সেগুলো একটু বুঝে নিতে পারো এবং বোঝার চেষ্টা করবে। আমি ঠিকঠাকভাবে লিখেছি, হয়তো কিছু কিছু জায়গায় তোমাদের হয়তো দু একটা শব্দ নিয়ে থাকতে পারে, বইয়ে সেগুলো থাকে বিভিন্নভাবে, সেগুলো একটু মিলিয়ে নেবে এবং সেভাবে তোমরা প্রিপারেশন নিতে পারো। আশা করি তোমাদের এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এরপর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তীকালে আরও অন্য ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে।